সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ, জানালেন ডক্টর ইউনূস। বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালে আপিলের বিধান রাখা হয়েছে, জানালেন আইন উপদেষ্টা। এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি, নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান। এরপর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনূস। বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে যে সুযোগ এসেছে তা যথার্থভাবে কাজে লাগাতে হবে। অন্তর্বর্তী সরকার সাম্য ও মানবিকতার ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ৭১-এ বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, তাদের সেই স্বপ্ন পূরণের সরকার অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ সময় ধর্ম ও মতাদর্শের ভেদাভেদ ভুলে দেশের মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়ী এবং এই ধারা অব্যাহত থাকবে। বিচারের শুদ্ধতার জন্যই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের সময় এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, সবার সঙ্গে আলোচনা করেই রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। বিচার যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য এটা করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় আইন উপদেষ্টা আরও বলেন, বিচারের শুদ্ধতার জন্য অধ্যাদেশ আইনে কিছু ক্ষেত্রে আপিলের বিধানও রাখা হয়েছে, তবে সেসব খুব সীমিত আকারে রাখা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। জারি করা হয়েছে প্রজ্ঞাপন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। এছাড়া বাকি ৪ কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সংবিধানের ১১৮ এর ১ অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। অতীতে দেশকে পরিকল্পিতভাবে ২ ভাগে ভাগ করা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বলেছেন, বাংলাদেশ সবার, ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা হবে না। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, অতীতে গান, বাজনা ও নাচকেই সংস্কৃতি মনে করা হতো। এর বাইরে ধর্মীয় সংস্কৃতি আছে, সেটাকে আমলে নেওয়া হতো না। ইসলামী সংস্কৃতি নিয়ে কোনো কিছু করলে মৌলবাদী, জামায়াত শিবির বলা হতো। ১৯৯৩ সালে বিষাদ সিন্ধু নাটক করার কারণে সৈয়দ জামিল আহমেদকে জামায়াত শিবির ট্যাগ দেয়া হয়েছিল বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ২৪-এর বিপ্লবে পুনরুজ্জীবিত হয়েছে। এবার মত প্রকাশের স্বাধীনতা আরও বেগবান হবে বলে জানান তিনি। ২৪ কেবলমাত্র একটা সরকার বদল ছিল না। আপনি জাস্ট তাকান একটু পেছনে ফিরে,
যে মানুষগুলো প্রাণ হারিয়েছে তাদের দিকে তাকান এবং এবং আমি তো মনে করি সারা বাংলাদেশ এই আন্দোলনের সময় মানে কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই পার্টিসিপেট করেছে এবং সবাই একসঙ্গে আশঙ্কায় ছিল কে কখন মারা যায়। ফলে এটা একটা বড় বিপ্লব এবং এই বিপ্লবটা কেন হয়েছে? কারণ স্বাধীনতার আসল চেতনাটা বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের মানুষ গত 16 বছর বিশ্বাস করেছে তারা স্বাধীন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক সহ নানা ইস্যুতে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও শক্তিশালী করার কথা বলেছে ভুটান। আর সেই সঙ্গে বাংলাদেশে হাইড্রো ইলেকট্রনিক পাওয়ার রফতানিতে আগ্রহ দেখিয়েছে দেশটি। সার্ককে কার্যকর করার মাধ্যমে গোটা দক্ষিণ এশিয়ার সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান আমির খসরু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে, ওনারা সেদিকে নজর দেবেন। আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে, কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের সক্ষমতা আছে প্রায় 30,000 মেগাওয়াটের মতো। আলাদিনের দৈত্য নয়, মার্সেলেই স্বপ্ন পূরণ হয় প্রতিপাদ্যে সারা দেশে চলছে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21। সম্প্রতি মার্সেলের এই ক্যাম্পেইনের আওতায় মার্সেল ফ্রিজ কিনে প্রাইভেট কার জিতেছেন ঢাকার উত্তরখানের বাসিন্দা আনিসুর রহমান। এ সময় আনুষ্ঠানিকভাবে তার হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এ বিষয়ে কর্তৃপক্ষ জানায়, মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা সিলিং ফ্যান কিনে গাড়ি পাওয়ার পাশাপাশি লাখ লাখ টাকার নিশ্চিত উপহার পাওয়া যাবে। এছাড়া চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ রয়েছে বলেও জানায় তারা। অনুষ্ঠানে মার্সেলের হেড অফ বিজনেস মোহাম্মদ মতিউর রহমান, ডেপুটি সিএমও জোহেব আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার জেলা সংবাদ। সরকারি স্কুলগুলো ভালোভাবে না চলার কারণেই শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যা বাড়ছে বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে টাঙ্গাইলের সরকারি মডেল প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, করোনা মহামারীর সময় থেকেই সরকারি স্কুলে শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যা বাড়তে থাকে। এছাড়া স্কুলগুলোর কিছু সমস্যা থাকায় এখনও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা যায়নি। এ সময় বিষয়গুলো খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। পরিদর্শনকালে তার সঙ্গে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোভিডের সময় আমাদের স্কুলগুলো বন্ধ ছিল, পাশাপাশি কিছু কিছু অন্য ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চালু ছিল, ফলে এটা একটা কারণ ছিল। আমরা ঝরে পড়ার আরেকটা কারণ দেখেছি যে অনেকগুলো জায়গা আছে যেখানে বাপ মারা চাকরি করেন, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার যে সময়টা প্রাইমারি স্কুলের সঙ্গে তাদের টাইমে মিলে না, ফলে তারা অন্য প্রতিষ্ঠানে দিয়ে দেন যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়ে গেছে। ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। কাঠালিয়া থানার একটি মামলায় সকালে তাকে গ্রেফতার দেখানো হয়। স্থানীয়রা জানায়, গতরাতে রাজাপুরের গোডাউন ঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ খবর শুনে আজ সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাজাপুরের পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি নিরাপদে গাড়ি থেকে বের হয়ে যান। পরে রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি। পুলিশ থানার প্রধান ফটক আটকে শাহজাহান ওমরকে ভেতরে বসিয়ে রাখে। পরে তাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা সেনানিবাসে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। বিকেলে কুমিল্লা সেনানিবাসে এম.আর. চৌধুরী গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। অনুষ্ঠানে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার আহ্বান জানান। অনুষ্ঠানে ৮৪৭ জন মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন বাসাবাড়ির প্রায় ২ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সকালে আশুলিয়া জোনাল অফিসের আওতাধীন শৈলডুবি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন আশুলিয়া জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েম। অভিযানে প্রায় ২ কিলোমিটার এলাকার ৫ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় নিম্নমানের পাইপ, রাইজার ও চুলা। অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক আনিসুজ্জামান, আব্দুল মান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন। পশ্চিম শৈলডুবি এলাকা আজকে আমাদের অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে উচ্চ চাপ বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল বিতরণ লাইন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে নিম্নমানের মালামাল, পাইপ, ফিটিংস, এমনকি সবচেয়ে বিপজ্জনক যেটা যে প্লাস্টিকের পাইপের মাধ্যমে বিভিন্ন বাসাবাড়িতে সংযোগ নিয়েছে। আজকের এই অভিযানের মাধ্যমে প্রায় ২ কিলোমিটার ব্যাপী এলাকার প্রায় ৫০০ বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। লাল গালিচা আর জমকালো আয়োজনে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী সাতক্ষীরার কৃতী ৩ নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মনিরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে দলের অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভিন ও আফইদা খন্দকার প্রান্তিকে ১ লাখ টাকা করে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক। এ সময় অতিথিরা জেলার এ ৩ ফুটবলারের প্রশংসা করে বলেন, তারা দেশ তথা সাতক্ষীরার মুখ উজ্জ্বল করেছে। যাচ্ছি খেলার সংবাদে। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের মাটিতে ২ ম্যাচের এ সিরিজ শেষে পাকিস্তান সফরে যাবে ক্যারিবীয়রা। এর আগে ঘরের মাটিতে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতি সারতে চায় ওয়েস্ট ইন্ডিজ। এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ ২ দলেরই। ৯ দলের এ চ্যাম্পিয়নশিপে ৮-এ থাকা বাংলাদেশের পয়েন্ট ২৭.৫০, শতকরা ১৮.৫২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার জয় চায় ওয়েস্ট ইন্ডিজ, সে লক্ষ্যেই প্রস্তুত হয়েছে ক্যারিবীয়রা। দীর্ঘ ১৪ বছর পর আবারও ভারতে আসছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবারও ফুটবল পায়ে দেখা যাবে তাকে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুল রহিম জানান, আগামী বছর বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ফুটবল দল খেলতে আসবে কেরালায়। সেই দলে থাকবেন মেসিও। আর্জেন্টিনা সরকার এবং সে দেশের ফুটবল সংস্থার সঙ্গে এ বিষয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে বলেও জানান তিনি। এ সময় আগামী বছর সেপ্টেম্বর বা অক্টোবরে প্রদর্শনী ম্যাচ হতে পারে উল্লেখ করে ক্রীড়ামন্ত্রী বলেন, আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে কেরালা সরকারের চুক্তির কারণে কেরালায় ম্যাচ আয়োজনের কথা রয়েছে। এর আগে ২০১১ সালে প্রথম এবং শেষবার ভারতে এসেছিলেন মেসি। সেবার কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ, জানালেন ডক্টর ইউনূস। বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালে আপিলের বিধান রাখা হয়েছে, জানালেন আইন উপদেষ্টা। এবং
নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি, নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দিন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।